নুসরাতের ভিডিও ছড়িয়ে দেয় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেফতার 14, 5 দিনের রিমান্ড পেয়ে কাউন্সিলর। জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনকে ফাঁসির আদেশ। রায়ে নিহতের স্বজনদের অসন্তোষ। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে। সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। এবং বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মঙ্গলবার। প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরম্যান্সের ভিত্তিতে পরিবর্তন, বললেন বিসিবি সভাপতি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি এসএম ইকবাল। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি 5 জন অংশ নেয় বলে নিশ্চিত করেছে পিবিআই। প্রথমে 4 জনের কথা বলা হলেও পরবর্তীতে তদন্তে বেরিয়ে এসেছে আরও একজনের নাম। এর মধ্যে উম্মে সুলতানা পপি সহ গ্রেফতার হয়েছে শামীম, জুবায়ের ও জাবেদ। হত্যাকাণ্ডে জড়িত অপর এক ছাত্রীকে দ্রুত গ্রেফতারের আশা সংস্থাটির। এদিকে নির্ভুল চার্জশিট দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানায় পিবিআই প্রধান। এর মধ্যেই হত্যায় জড়িত সন্দেহে মোহাম্মদ শামীম নামের নুসরাতের এক সহপাঠীকে আটক করা হয়েছে। 6 এপ্রিল 2019 ফেনীর সোনাগাজীতে লালসার আগুনে পুড়ে ছাই মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 10 এপ্রিল মৃত্যুর কাছে হার মানে সে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে মামলার তদন্তভার থাকলেও 9 এপ্রিল দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দায়িত্ব নেওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে জানানো হয় নুসরাতের গায়ে আগুন দেয়ায় জড়িত ছিল 4 জন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী আরও 1 জনের সম্পৃক্ততার প্রমাণ পায় সংস্থাটি। পিবিআই জানায় হত্যাকাণ্ডে 3 জন পুরুষ ও 2 জন নারী সহ আগুন দেয়ায় সরাসরি জড়িত ছিল 5 জন। এদের মধ্যে শাহাদাত হোসেন শামীম, জুবায়ের, জাভেদ ও উম্মে সুলতানা পপিকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি আছে অন্য এক নারী। আমাদের কাছে বলা হয়েছিল 4 জন এবং বক্তব্যও আসছে 4 জন। পরে আমরা দেখেছি যে সেখানে যে নিচ থেকে ডেকে নিয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে সে বোধহয় উপরে উঠে নেয়, সে উপরে গেছিল। সুতরাং আসলে ছাদে 5 জনই গেছিল ক্লিনিক করতে। এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। 5 জনের মধ্যে একটি মেয়ে সহ আমাদের 4 জন। রাফি ঠিকই বলেছেন যে ওখানে 2টা মেয়ে ছিল। পুলিশ জানায় আগে থেকেই মাদ্রাসার ছাদে অবস্থান নেন 4 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি নিজের পরিচয় গোপন রেখে রাফিকে নিচ থেকে ডেকে ছাদে নিয়ে যায়। যে ডেকে নিয়ে গেছে সে আসলে তার নাম এই রাফিকে মূল নাম না বলে শম্পা বলা হয়েছে। আসলে তার নাম পপি। তাকে ওরা সম্বোধন করছে শম্পা হিসেবে, যাতে যেহেতু রাফি ওকে চিনে। নিচ থেকে যে ডেকে নিয়ে গেছে নিষাদের কথা বলে সেও উপরে গেছে এবং সেও অপারেশনে অংশগ্রহণ করেছে। গ্রেফতারকৃতদের জবানবন্দি ও সব দিক বিচার বিশ্লেষণ করে নির্ভুল চার্জশিট দিতে একটু সময় লাগবে বলেও জানান পিবিআই প্রধান। নিচেও বেশ কিছু লোক ছিল, গেটের ভিতরে ছিল, গেটের বাইরে ছিল, সাইকেল সেন্টারের নিচে ছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে, শাকিল এবং আফসার। সে ওইখানকার টিচার এবং ছাত্র। এ মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একটি মেয়ে সহ আমাদের 4। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে করা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এই মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত আছে। বিস্তারিত আতিয়ার সজলের রিপোর্টে। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজীর 0 পয়েন্টে মোমবাতি প্রজ্বলন করে উপজেলা ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষ। এ সময় তাদের কণ্ঠে ছিল দ্রুত বিচারের দাবি। এর আগে সকালে একই এলাকায় 1 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কুশপুত্তলিকা দাহ করা হয়। একই দাবিতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারেও মানববন্ধন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমার
নুসরাতকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। মায়ের জাতি নির্যাতিত হবে, আমাদের কন্যারা নির্যাতিত হবে, জাতি এভাবে নিশ্চুপ থাকতে পারে না। প্রত্যক্ষ এবং পরোক্ষ যে বা যারা যতভাবে জড়িত সবারই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আমি। নুসরাত রাফি হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয় চট্টগ্রাম, দিনাজপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে। এছাড়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সুজন ও কন্যা শিশু অ্যাডভোকেসির ফোরামের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। নুসরাত হত্যার ঘটনা তদন্তে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। সে প্রতিবাদ করেছে, মামলা করেছে, তখন সবচেয়ে যেটা খারাপ, সবচেয়ে যেটা জঘন্য, সেটা হলো থানার যে দারোগা ছিল, সেই দারোগা তার সেই মামলায় প্রকৃত অপরাধীকে এজাহারভুক্ত করেনি। এদিকে নুসরাত হত্যার মামলার এজাহারভুক্ত আসামি সোনাগাজীর পৌর কাউন্সিলর মকসুদুল আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। মাকসুদুল আলম নিজে তার পক্ষে শুনানি করেছেন, উভয় পক্ষকে শুনানি করে মামলার গুরুত্ব বিবেচনা করে মাকসুদুল আলমকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা আমলে নিয়েছেন আদালত। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। 29 এবং 31 ধারার লঙ্ঘন, যেখানে আমি আদালতকে বলার চেষ্টা করেছি যে ওসি সাহেবের রুম যদি একটা মেয়ের জন্য নিরাপদ না হয় তাহলে এই বাংলাদেশে কেউ ওসি সাহেবের রুমে আর যাবে না। গত 6 এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যায় সে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে আবারও হুঁশিয়ারি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে নুসরাতের বাবা মা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই আশ্বাস দেন তিনি। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ফেনীতে অগ্নিসংযোগে নিহত নুসরাত রাফির বাবা AKM মুসা ও মা শিরিনা আক্তার। এই ঘটনার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত নুসরাত রাফির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। নুসরাতের 2 ভাইও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় এক ভাই মাহমুদুল হাসান নোমানকে NRB গ্লোবাল ব্যাংকের ফেনী শাখায় ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন NRB গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল ইসলাম হত্যা মামলায় 8 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে 3 জনকে। সোমবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শফিউল ইসলামের পরিবারের সদস্যরা। অন্যদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। 2014 সালের 15 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন 14 পাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে গুরুতর আহত করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AKM শফিউল ইসলামকে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় 4.5 বছর পর সোমবার দুপুরে এই মামলায় 8 জনকে বেকসুর খালাস ও 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। সন্দেহ রয়েছে হচ্ছে তদন্তে আমার কাছে মনে হয়েছে সঠিক ঘটনাটি উঠে আসেনি, সঠিক খুনের উদ্দেশ্য যেটা সেটা যৌক্তিকভাবে উঠে আসেনি। 11 জনের মধ্যে 3 জনকে তিনি ফাঁসি দিয়েছেন, বাকি 8 জনকে খালাস দিয়েছেন। এই রায়ে আমি মোটামুটি মনে করি যে আমি প্রসিকিউশন পক্ষ আমি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। এদিকে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। পুলিশের নিকট দেওয়া বিবৃতির আই অফ ল কোনো মূল্য নেই। নিরপেক্ষ সাক্ষী যদি মামলাকে সমর্থন না করে, তারা যে 34 জন সাক্ষী মামলায় এক্সামিন হয়েছে, 34 জন সাক্ষীর মধ্যে কোনো সাক্ষী পুলিশকে সমর্থন করে বক্তব্য দেয় নাই। অর্থাৎ যে 3 জন আসামিকে মামলায় কারাদণ্ড দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে 2 জন আসামি কোর্টে প্রেজেন্ট আছে, তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হবে। অধ্যাপক শফিউল ইসলাম হত্যা মামলায় 11 আসামির মধ্যে পিন্টু, মানিক ও সবুজের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে সবুজ পলাতক রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। শবে বরাত নিয়ে বিতর্ক গড়ালো উচ্চ আদালতে। যদিও ধর্মীয় বিষয় হয়, রিটের অনুমতি না দিয়ে ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করতে বলেছেন উচ্চ আদালত। ইফার গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আদালত। 20 এপ্রিল নাকি 21 এপ্রিল শবে বরাত পালন করা হবে এ বিষয়ে কাজ করছে 10 সদস্যের কমিটি।
গত ৬ এপ্রিল চাঁদ দেখা না যাওয়ায় ২১ এপ্রিল রোববার দিবাগত রাতে শবে বরাত পালনের সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন। কিন্তু এক পক্ষের দাবি ওই দিন চাঁদ দেখা গেছে, ফলে শবে বরাত হবে ২০ এপ্রিল শনিবার দিবাগত রাতে। শবে বরাত কবে পালন করা হবে এ নিয়ে আলেম ওলামাদের বিতর্ক গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত, যদিও আদালত এই আবেদনটি আমলে না নিয়ে রিটকারীদের ইসলামিক ফাউন্ডেশনে যেতে বলেছেন। এগ্রি পার্সন যদি রিড করতে হয় এফিডেভিটের জন্য অনুমতি নিতে হয়। আমরা অনুমতির জন্য গিয়েছিলাম, আদালত অনুমতি দেননি, বলে যে আপনারা একটা কাজ করেন, আপনারা ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। ২৫ নম্বর কোর্টের মাননীয় বিচারপতি দল ওখানকার যিনি বিজ্ঞ সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন ওনাকে বলে দিয়েছেন যে আপনারা বলুন যে ইসলামিক ফাউন্ডেশনকে ওনাদের অ্যাপ্লিকেশনটা যেন ওনারা দেখেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান বিষয়টি সুরাহার জন্য ১০ সদস্যের একটি কমিটি কাজ করছে। এছাড়া ধর্মীয় বিষয় হওয়ায় এই পর্যায়ে হস্তক্ষেপ করতে চাননি উচ্চ আদালত। আদালত বলেন যে এটা ধর্মীয় সেন্সিটিভ ইস্যু, এটা আদালতে বিষয়বস্তু না করাই ভালো, মামলার বিষয়বস্তু না করাই ভালো। ১৭ তারিখে ওনারা সিদ্ধান্ত নেবেন, মিটিং আছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত দেবেন। দুর্নীতির মামলায় দণ্ডিত অসুস্থ বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার। সোমবার সকালে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। মূলতভাবে আমরা তার স্বাস্থ্য নিয়েই আলোচনা হয়েছে এবং তার স্বাস্থ্য আরও যেন ভালো চিকিৎসা হয় সে ব্যাপারেই কথা হয়েছে। আর আমরা আলোচনা করেছি তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর অবস্থা কি সেটা জানতে চেয়েছেন এবং তার জন্য কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো তিনি জানতে চেয়েছেন। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়, সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। প্রশাসনের আশ্বাসে খুলনা ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মঘট প্রত্যাহার করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। রাতে রাজধানীর শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের সঙ্গে পাটকল শ্রমিক নেতাদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ ৯ দফা দাবিতে দিনভর খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন ৯টি পাটকলের শ্রমিকরা। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। চট্টগ্রাম ও সিরাজগঞ্জে ৬ ঘন্টা বিক্ষোভ করেন পাটকল শ্রমিকরা। কর্মসূচি আজকে ১৬/৪/১৯ তারিখে আমরা এই সমস্ত কর্মসূচি স্থগিত করব। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য বর্তমান এবং ভবিষ্যৎ আমরা শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট থাকব এবং আমরা বিশ্বাস করি যে সিদ্ধান্তে আমরা আজকে উপনীত হয়েছি অবশ্যই সেই সিদ্ধান্ত সকল বিষয়ে যথাসময়ে কার্যকরী হবে। এদিকে পাট শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল 2015 আগামী অর্থ বছর অর্থাৎ 2019-20 অর্থ বছরেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম। সোমবার দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, চলতি অর্থ বছরে নতুন মজুরি স্কেল বাস্তবায়ন সম্ভব নয়। এখন চলতি 2018-19 অর্থ বছর চলছে। এই অর্থ বছরের বাজেট এস্টিমেট অলরেডি করা আছে, সেটার ভিত্তিতেই কিন্তু অর্থ মন্ত্রণালয় সাধারণত আপনার এই ভর্তুকি বরাদ্দ বলেন বা ঋণ বরাদ্দ বলেন সেটা আমাদের বিজিএমসির অনুকূলে দিতে পারে। জাতীয় মজুরি স্কেল 2015 সরকারের ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ন্যায্য প্রাপ্য দাবি হিসাবে তারা দাবি করছেন, সেটা সরকারের সহানুভূতিশীল বিবেচনায় আছে বিধায় আমি আশা করছি আগামী 2019-20 অর্থ বছর থেকে এটা বকেয়া সহ 2015-এর যে বকেয়া সেই বকেয়া সহই আমরা পেমেন্ট শুরু করতে পারব। রাজধানীর চারপাশে নদী দখল মুক্ত করতে চলমান অভিযানে শীতলক্ষ্যা নদীর তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সোমবার বেলা 12টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুলতানা কামাল সেতুর পূর্ব পাশ থেকে অভিযান শুরু করে সংস্থাটি। অভিযান শুরুর আগে নিজেদের বৈধ জায়গা দাবি করে উচ্ছেদ কার্যক্রমে আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন, তবে তাদের দাবি নাকচ করে দিয়ে অভিযান চালায় বিআইডব্লিউটিএ।
কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে শত শত বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। আর এভাবেই বেদখল করে রাখা হয় নদীর জায়গা। শীতলক্ষ্যার এসব জায়গা উদ্ধারে সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুলতানা কামাল সেতুর পূর্ব পাশ থেকে উদ্ধার অভিযানে নামে বিআইডব্লিউটিএ। তবে এ সময় আপত্তি জানান কেউ কেউ। আজকে থেকে 20 বছর আগে বিআইডব্লিউটি এর লোকজন আসছিল, কাগজপত্র দেখলো, দেখে আমাদের বৈধতা দিয়ে গেল। আজকে কেন উচ্ছেদ হইতাছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমাদের কোনো পূর্বাভাস দেয় নাই যে আমরা এরকম বিআইডব্লিউটি অভিযান চলবে। বিনা নোটিশে আমাদের এগুলো আইসা ওরা উৎখাত করতেছে। স্বাধীনতার আগ থেকে আমাদের এই সম্পত্তি আমরা বুক দখল করি। এই ধরনের আমাদের কোনো নোটিশ দেয় না। 150 ফিটের ভিতরে কোনো কিছু করা যাবে না। তবে এসব দাবি নাকচ করে দেয় বিআইডব্লিউটিএ। মামলা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর সর্বশেষ যে সীমানা যেটি হবে সেই অনুযায়ী তাদের দাবিকৃত জায়গাও নদীর জায়গা। নদীর সীমানার ভেতরে নারায়ণগঞ্জ বন্দর কর্তৃপক্ষ একই সাথে তাদের যে সার্ভেয়ার তাদের যে চিহ্নিত করেছে যে স্থাপনাগুলিকে অবৈধ হিসেবে, সেগুলো উচ্ছেদে আমরা কার্যক্রম চালিয়েছি। সংস্থাটি বলছে উদ্ধার হওয়া জায়গা দখলমুক্ত রাখতে অব্যাহত থাকবে নজরদারি। যত কোনো অবৈধ দখল না আসতে পারে এবং নদীর দূষণ করতে না পারে তার জন্য বনায়ন ওয়াকওয়ের পাশাপাশি পার্ক তৈরি করার পরিকল্পনা আছে। শীতলক্ষ্যার জায়গা উদ্ধারে সোমবার দিনভর অভিযানে গুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা, যার মধ্যে ঘরবাড়ির পাশাপাশি আছে ব্যবসা প্রতিষ্ঠানও। একই সঙ্গে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি সমিলের কাঠ নিলামে তুলে 2,20,000 টাকায় বিক্রি করে বিআইডব্লিউটিএ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাজধানীতে বেশ কয়েকটি ভয়াবহ আগুনের ঘটনার পর অগ্নি নির্বাপক যন্ত্রের বাজারে ক্রেতাদের উপচে পড়া ফের। চাহিদা বেশি থাকায় ফায়ার সেফটি সরঞ্জামাদের দাম বাড়ার পাশাপাশি বাজারে ঢুকছে নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ ফায়ার সেফটি যন্ত্রপাতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ফায়ার সেফটি ব্যবসায়ীদের সংগঠন ফোয়াব। আর বাজার মনিটরিং এর পরামর্শ বিশেষজ্ঞদের। উবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। চকবাজার থেকে বনানীর এফআর টাওয়ার, এরপর গুলশান সিটি কর্পোরেশন মার্কেট, খিলগাঁও বাজার সহ রাজধানীর বেশ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের পর অগ্নি প্রতিরোধে নড়েচড়ে বসেছে দেশবাসী। আগুন নেভানো বা প্রতিরোধী সরঞ্জামাদি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন রাজধানীর নবাবপুরের ফায়ার সেফটি বাজারে। অগ্নি নির্বাপক যন্ত্রাদি চাহিদার সুযোগে অসাধু ব্যবসায়ীরা প্রতি 5 কেজি ড্রাই পাউডার সিলিন্ডারে 500 আর 9 লিটার ফায়ার এক্সটিংগুইশারে বাড়িয়ে দিয়েছে 1000 টাকা করে। আগে অনেকে সচেতন ছিল না, এই পরপর দুর্ঘটনা হওয়ার পরে সবাই একটু সচেতন আর কি, এই জন্য এগুলা রিফিল করে নিয়ে গেলাম। আমার বাসার জন্য 20টা কিনবো, আমি নিয়ে রাখতেছি আর এক ফ্লোরের সেফটির জন্য। এখানে 1500 টাকা করে কিনতেছি, এখানে 1800 টাকা। উনি বলতেছে মিটারটা একটু ভালো, এর জন্য এই 1800 টাকায় দিয়ে কিনতেছি। অন্যদিকে ফায়ার সেফটি যন্ত্রাদির চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে ঢুকছে নকল ও মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপক সরঞ্জামাদি। খুচরা ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ডকইয়ার্ডে পুরনো জাহাজ, লঞ্চ ও স্টিমার থেকে মেয়াদোত্তীর্ণ এসব অগ্নি নির্বাপক সরঞ্জামাদি বাজারে ঢুকছে। ফলে দুর্ঘটনা কমার চেয়ে আরও বাড়ছে। আগের থেকেও কিছু ডিমান্ড বাড়ছে, আবার আস্তে আস্তে সেটা এখন আবার স্থিতিশীল পর্যায়ে চলে আসছে। এটা আমি মনে করি যে এটাকে বজায় রাখা উচিত। কাস্টমার যদি সচেতন থাকতো তো আজকে মালের দাম 1500 টাকা হইতো না। আগে ছিল 800, 900, 1000। 3 নম্বর যাই আনছিল সব চলে গেছে। নকল ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের বিষয়টি স্বীকার করে ফায়ার সেফটি ব্যবসায়ীরা বলছেন, এ বিষয়ে তারা শিগগিরই ব্যবস্থা নেবেন। আমাদের এই অভিযোগটা দীর্ঘদিনের অভিযোগ, এটা যথার্থ বলেছেন। আমরা অ্যাসোসিয়েশন থেকে এটা নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবস্থা নিতে পারবো। এখনো যেহেতু অনেকে আছে যারা কিনা আমাদের সদস্য না, তারা এই কাজগুলো করে থাকে। আর বিশেষজ্ঞরা বলছেন, বাজার থেকে এসব নকল ফায়ার সেফটি সরাতে দরকার সরকারের শক্ত বাজার মনিটরিং। দেশি ম্যানুফ্যাকচারার যদি হয়, তাদের ম্যানুফ্যাকচারার সার্টিফিকেট দিয়ে হয়তো চলতে পারে। সেইটা হয়তো বিএসটিআই দেখতে পারে যে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান বিডিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা। প্রতি বছর শুধু ফায়ার সেফটি সংগঠন ফোয়াবের মাধ্যমে 5 লাখ ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার আমদানি করা হয়। বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে, কুইনিন জশ সারাবে কিন্তু কুইনিন সারাবে কে। অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানো হয়, কিন্তু নিম্নমানের অগ্নি নির্বাপক যন্ত্রগুলো অনেক সময় অগ্নিকাণ্ডের কারণও হতে পারে। সেই জন্য ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা কেনার সময় যেন মানের বিষয়টি লক্ষ্য রাখেন। উবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। 2010 সালে শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন সহিংসতা রোধে উচ্চ আদালতের নির্দেশনা প্রণীত হলেও মানছে না বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। এতে দিন দিন বাড়ছে যৌন হয়রানির ঘটনা। এদিকে ফেনী সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নুসরাত সহ একাধিক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হলেও কমিটির কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। উনি যে শুধু নুসরাতের সাথে এই আচরণটা করেছে সেটা না, আমাদের মাদ্রাসার অনেক মেয়ের সাথে উনি এরকম খারাপ আচরণগুলো করেছে। ওনার অনেক খারাপ অভ্যাস ছিল যে মেয়েদের গায়ে হাত দেওয়া। শুধু নুসরাত জাহান রাফি আর এই শিক্ষার্থী নয়, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এই অধ্যক্ষের হাতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিভাবে যৌন হয়রানির শিকার হতো তারই বর্ণনা। কোনো প্রতিকার হতো না বলে অনেকে অভিযোগ করতেও আগ্রহ হারায় ভয়ে। শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন ও সহিংসতা রোধে উচ্চ আদালতের একটি নির্দেশনা 2010 সালে প্রণীত হয়। সেখানে সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন, কমিটি গঠন এবং এসব তথ্য সব শিক্ষার্থীদের জানানোর বিধান আছে। ওনার বিভিন্ন যৌন হয়রানির শিকার হয়েও আমরা কারো কাছে কিছু বলতে পারে নাই। যদি প্রশাসনের নজরদারিতে এই ধরনের কমিটিগুলো থাকতো তাহলে আমার মনে হয় যে যৌন নিপীড়নের এই বিষয়গুলো প্রতিরোধ করতে একটা বড় ধরনের সহায়তা মূলক কাজ হতো বলে আমি মনে করি। বাংলাদেশ শিক্ষক সমিতির ফেনী জেলা শাখার এই নেতা মনে করেন, অভিযোগ পেয়েও অভিযুক্ত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিল করা উচিত। অবিলম্বেই কমিটি বিলুপ্ত করে, এই কমিটি বাতিল করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে আমি মনে করি। অন্যদিকে ফেনীর জেলা প্রশাসক জানান, নুসরাতকে শ্লীলতাহানি ও গায়ে আগুন দেওয়ার ঘটনায় তদন্তে দায়ী হলে মাদ্রাসা কমিটির বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। গভর্নিং বডি নিয়ে যে কথা উঠেছে, যদি তাদের কোনো ত্রুটি থাকে বা গাফিলতি থাকে সেটাও আমরা দেখব। রিপোর্ট পাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে কার কোথায় গাফিলতি ছিল। উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন বিরোধী কমিটি গঠন করতে হবে। 5 সদস্যের এই কমিটির প্রধান হবেন একজন নারী। এছাড়া কমিটিতে আরও একজন নারী সদস্য থাকবেন। এর মেয়াদ হবে 2 বছর। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। 72 ঘন্টা পর্যবেক্ষণের পর দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর পরবর্তী অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার তৌফিক এলাহী। সোমবার বিকেলে তিনি সাংবাদিকদের জানান, লাইফ সাপোর্টে থাকলেও সুবীর নন্দীর শারীরিক অবস্থা স্থিতিশীল। এর আগে রোববার রাত 10টা নাগাদ তাকে সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়। পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক একটি অনুষ্ঠানে যোগদান শেষে ট্রেন যোগে ঢাকায় ফিরছিলেন তিনি। রাত 9টা নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই কণ্ঠশিল্পী। প্রখ্যাত এই শিল্পী গত 40 বছর ধরে গেয়েছেন 2500-এর বেশি গান। 1976 সালে সূর্যগ্রহণ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম প্লেব্যাক করেন তিনি। প্রথম একক অ্যালবাম সুবীর নন্দীর গান প্রকাশিত হয় 1981 সালে। সুবীর নন্দীর অবস্থা এক ধরনের স্থিতিশীল একটা অবস্থা আছে। ওনারকে এখানে দেওয়া হয়েছে, আমরা কার্ডিয়াক সাপোর্ট দেওয়া হয়েছে। ওনার কিডনির প্রবলেম ছিল, সেটার জন্য তাকে ডায়ালাইসিস করা হয়েছে। এখন এটা আসলে যে অবস্থার মধ্যে আছে, আমরা 72 ঘন্টা না গেলে আমরা সঠিকভাবে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করাটা উচিত হবে না, কিন্তু আমরা আশাবাদী। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে 1.5 মাসেও চালু হয়নি ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরি ঘাট। 2.5 ঘন্টার পথ বিকল্প উপায়ে ভেদুরিয়া ঘাট হয়ে পাড়ি দিতে লাগছে 8 থেকে 9 ঘন্টা। অতিরিক্ত সময় ও দ্বিগুণ ভাড়া পরিশোধ করেও যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না যানবাহন। চরম ভোগান্তির কারণে কমে গেছে বাস, ট্রাক পারাপারও। বিআইডব্লিউটিএ বলছে, ঘাট সচল হতে আরও 15 দিন সময় লাগবে। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনার ভাঙনের মুখে থাকা ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটটি সংস্কারের জন্য গত 20 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 20 দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করার ঘোষণা দিলেও গত 1.5 মাসেও তা শেষ হয়নি। কাজ চলাকালীন সময়ে প্রায় 35 নটিক্যাল মাইল দূরের ভেদুরিয়া ঘাট থেকে বিকল্প উপায়ে ফেরি চলাচলের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এতে ভাড়া ও দূরত্ব বেড়েছে প্রায় দ্বিগুণ। আগের 2.5 ঘন্টার নদীপথ পাড়ি দিতে এখন সময় লাগছে প্রায় 9 ঘন্টা। আমার গাড়িতে তরমুজে পানি ভরতে আছে, আমরা চাষা আমরা এবার এমনি মরিয়ে গেছি। দুটো তরমুজ লইয়া আইছি, হ্যাঁ পানি ভরিয়ে দিতেছে, পৌঁছে কইছে আমরা অনেক টাকা দেন হয়ে গেছে। স্যার আমাদের আগের যে জায়গা দিয়ে ফেরিটা ছিল ইলিশা, ওই দিক দিয়ে যদি দিত মোটামুটি যাতায়াতের কিছুটা হইলো স্বস্তি পেত। যাত্রী ও পরিবহন শ্রমিকদের এ দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ কে দায়ী করে দ্রুত ঘাট চালুর দাবি এ উন্নয়ন কর্মীর। এখন যে তরমুজের সিজন, সামনে আবার ঈদের সিজন আসবে, মানুষের কিন্তু দুর্ভোগটা কম থাকতো। তো এই কাজটা কিন্তু গাফিলতি কিন্তু পানি উন্নয়ন বোর্ডেরও আছে এবং
BRWT এরও আছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সংস্কার কাজ কিছুটা বিলম্ব হলেও শিগগিরই তা শেষ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান। ঝড় হয়েছে, ঝড়ের জন্য এবং বৃষ্টির জন্য আমার কাজটা বিঘ্নিত হয়েছে। এখন আমাদের কাজ প্রায় শেষের পর্যায়ে। বিকল্প রুটে দূরত্ব ও ভাড়া বেড়ে যাওয়ায় ফেরি ট্রিপ ও গাড়ি পরিবহন কমে যাওয়ার কথা জানালেন BIWTCর এই কর্মকর্তা। আগে যেখানে 6টি ট্রিপ হতো, এখন সেখানে 3টি ট্রিপ হচ্ছে। এই 3টি ট্রিপের মাধ্যমে আমরা যেখানে 2 থেকে 250 গাড়ি পারাপার করতাম, এখন আমরা 100 থেকে 125টি গাড়ি পারাপার করতে পারছি। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কাজ শেষ হলে পন্টুন ও র্যাম বসানো সহ বাকি কাজ শেষ করতে আরও 15 দিন সময় লাগবে বলে জানান BIWTA এর কর্মকর্তা। পরিদর্শন পূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণ করছে। আমরা আশা করছি আগামী 15 থেকে 20 দিন ভিতরে ঘাটটা চালু করা সম্ভব হবে। ইলিশা ঘাট থেকে আগে প্রতিদিন 2 থেকে 250 গাড়ি পারাপার হতো। বর্তমানে ট্রিপ সংখ্যা কমে যাওয়া ও দূরত্ব বেড়ে যাওয়ায় গাড়ির সংখ্যা কমে 100-এর নিচে নেমে এসেছে। সময় সংবাদ, ভোলা। রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবে জলকেলিতে মাতলেন তরুণ তরুণীরা। একে অপরকে পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা প্রকাশ করা হয়। আরও জানাচ্ছেন কমল দে। ছোট মঞ্চে ফুল চড়ানো পানি আর উচ্ছ্বসিত মারমা তরুণ তরুণীদের দল। বছর ঘুরে আবার এসেছে সাংগ্রাই উৎসব। মহা উল্লাস আর উচ্ছ্বাসে আবার মেতেছে সবাই জলকেলিতে। নতুন বছরকে আমরা পানি দিয়ে স্বাগত জানাই। যুবক যুবতী একে অপরের পানি দিলে আমরা মানে সব দুঃখ কষ্ট গ্লানি দূর করে দিই। মারমা সম্প্রদায় বিশ্বাস করে এই পানি খেলা পবিত্র। এর মাধ্যমে নিজেদের শুদ্ধির সাথে সাথে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জানান দেন তারা। কষ্ট ক্লান্তিগুলো দূর করার জন্য এই পানি দিয়ে আমরা স্নান করি। আমাদের সম্প্রীতি সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা পানি খেলাটা অনুষ্ঠান করে থাকি। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। সেই সাথে সম্মতি জানিয়ে ক্ষুদ্র এই জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। মারমা সম্প্রদায়ের সমস্ত যারা জনগণ আছে, যারা এই সমস্ত ঐতিহ্য সংস্কৃতি থেকে যেন বঞ্চিত না, এবং এটা যদি বাধা দেওয়ার জন্য কেউ যদি থাকে সেটা তাদেরই ফেস করা দরকার। আমাদের এই হচ্ছে অবদান হচ্ছে সেটাই। এবছর 70টির বেশি দলে বিভক্ত হয়ে তরুণ তরুণীরা উৎসবে অংশ নেয়। এই সাংগ্রাই নিয়ে যে অচলাবস্থা বা জটিলতা সৃষ্টি হয়েছিল, প্রশাসনের হস্তক্ষেপে তার অবসান হয়েছে। উৎসবের মধ্যে শেষ হয়েছে এই সাংগ্রাই বা জলকেলি, যেখানে অংশ নিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার 10টি উপজেলার 500 তরুণ তরুণী। রাঙ্গামাটির কাপ্তাই রায়খালী থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেয়ায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা। পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জনের নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেফতার 14, 5 দিনের রিমান্ড এ কাউন্সিলর। জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস। 3 জনকে ফাঁসির আদেশ। রায়ে নিহতের স্বজনদের অসন্তোষ। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে। সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। এবং কাল বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা। প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরমেন্সের ভিত্তিতে পরিবর্তন, বললেন বিসিবি সভাপতি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।